আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাত। আশা করছি এই মুহূর্তে যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ, সুন্দর ও নিরাপদে রয়েছেন। বেশ কিছুদিন পরে আপনাদের সামনে আবারও হাজির হতে পেরে খুবই উৎফুল্ল বোধ করছি আমি। আজকে আমি কথা বলবো আপনাদের সামনে বাংলা ব্যাকরণের জানেনই কতটুকু গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রায় সকল চাকরি পরীক্ষার ক্ষেত্রেই এই টপিক থেকে প্রশ্ন আসে। এটা আমরা আজকে শব্দ আর শব্দ দ্বিত্ব একটু পরে বলবো, একটু পরে বা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা প্রথম পার্টে শব্দ নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা যে যেখানে আছেন দ্রুত আমাদের সাথে চলে আসেন, আমরা ক্লাসটা শুরু করে দিই। আর আপনাদের প্রিয় বন্ধুদের মেনশন করে দেন, দ্রুত আসেন। দেখি কে কে আসছে এই মুহূর্তে আমাদের সাথে। মাশাআল্লাহ অনেকে আসছে। সাফিয়া সুলতানা আপু, রেখা আপু, শারমিন আপু, জুনায়েদ ভাইয়া, ওয়ালাইকুম সালাম, অনেকে সালাম দিচ্ছেন। অপরাজিতা আপু, হ্যাঁ রুমেল ভাইয়া, আচ্ছা শার্লিন আপু আছে, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ অনেকদিন পর, হ্যাঁ রুজিনা আপু, শ্রেয়সী নদী আপু আছে। বেশ কয়েকদিন হয়ে গেল। হ্যাঁ ইতিমধ্যে মোটামুটি একটু অসুস্থ ছিলাম আমি। যাই হোক, আজকে আমরা শব্দ নিয়ে কথা বলবো, সময় অপচয় করব না। আচ্ছা রুনা আপু মেনশন করে দাও দ্রুত। আচ্ছা মিথুন ভাই আলহামদুলিল্লাহ। জান্নাত আপু আছে আমাদের সাথে। আমরা শব্দ নিয়ে কথা বলবো, আর এই শব্দ কিন্তু আপনাদের পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। মারিয়া আপু, আচ্ছা নুরেস্তা আপু, ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপনারা যারা আছেন, মেডিকেল থেকে বলছি রেখা আপু, কি হয়েছে? এই সময়টা খুব খারাপ, নানান দিক দিয়ে নানান সমস্যা চলতেছে, জ্বরে ভরা মানুষ, সাবধানে থাকবেন। আচ্ছা এই যে বাংলা ব্যাকরণ থেকে, শব্দ থেকে যে প্রশ্ন আসে, মোটামুটি এখান থেকে প্রায় কোনো না কোনো পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা এই শব্দকে কয়েকভাবে ভাগ করেছি, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথম দিক দিয়ে। আচ্ছা সাইরা আপু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে ভালো আছি, মোটামুটি সুস্থতা বোধ করছি এখন। আচ্ছা আমরা দেখি শব্দের প্রথম যে এতে আমরা কথা বলবো, RM1 নাম দিয়েছি আমরা, অন। এটা হচ্ছে শব্দ পরিচিতি নিয়ে একটা কথা বলবো, শব্দ পরিচিতি। শব্দ পরিচিতি, আচ্ছা শব্দ পরিচিতি থেকে আমরা যে তথ্যগুলো শেয়ার করব, এটা যেমন আমরা জানি শব্দ কি, জিনিসটা কি, শব্দ কিরকম জিনিস, শব্দ কখন হয়, সবসময় তার শব্দ হবে না, তাই কতগুলো ধ্বনি যখন কতগুলো অর্থপূর্ণ, অর্থ এই কথাটাই প্রধান কথা, অর্থপূর্ণ ধ্বনির সমষ্টি হচ্ছে শব্দ, তাহলে কতগুলো অর্থপূর্ণ ধ্বনির সমষ্টি এই শব্দ। আরো বড় সংজ্ঞা আছে, ওই দিকে যাচ্ছি না। কতগুলো অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি হচ্ছে শব্দ। আচ্ছা শব্দের যে প্রথম সংজ্ঞাটা, এটা একটা প্রাথমিক, যদিও কখনো শব্দ আসবে না পরীক্ষায়, কাকে বলে এটা আসবে না, তবে শব্দ আর পদের মাঝে পার্থক্য এটা একটু আসতে পারে, এটা এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে, একটু মেনশন করে দাও দ্রুত। হ্যাঁ আচ্ছা অনেকের পরীক্ষা আছে, এই মাসটা গেলেই হয়তো পরীক্ষা চলে যাবে কেটে। আচ্ছা দেলোয়ার ভাই আছে, আমরা একটু দ্রুত যাই। আচ্ছা শব্দ পরিচিতি, তাহলে এখান থেকে এই শব্দ তো আমরা বললাম কতগুলো অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি হলে কি হয়, শব্দ হয়। তাহলে দেখি, তাহলে শব্দ হচ্ছে কিসের প্রাণ, শব্দ প্রাণ কি, বা শব্দ কার প্রাণ? বাক্যের প্রাণ হলো শব্দ, মনে রাখবেন এটা, কারণ একটা বাক্যে শব্দ না থাকলে কি থাকে না, এটা বাক্য হয় না। তো একাধিক শব্দের সমন্বয়ে কিন্তু বাক্য হয়। আচ্ছা তাহলে বাক্যের প্রাণ কি, শব্দ। তারপর আর দেখি, এটা আবার বাক্যের বাহনও বলা হয়, বাক্যের বাহন, এটাও পরীক্ষায় আসছিল।
বাহন বলা হয় শব্দকে, বাক্যের বাহনও শব্দ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আরেকটি প্রশ্ন যদি দেই, বাক্যের না আমরা যে ভাষার মূল উপাদান বলা যাবে না, ভাষার মূল উপকরণ কি, এটাও শব্দ। ভাষার মূল উপকরণ কি, এটাও শব্দ। আচ্ছা, তাহলে বাক্যের প্রাণ কি, শব্দ। তাহলে শব্দের প্রাণ কি, শব্দের প্রাণ আমরা কিন্তু প্রথমে সংজ্ঞায় বলে রেখেছি, এই কতগুলো অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। তো শব্দের প্রাণ আমরা বুঝবো কি, এই যে এটা অর্থ, শব্দের প্রাণ হচ্ছে অর্থ। এই শব্দটি আমরা জানি, শব্দ রূপ তত্ত্বে আলোচিত হয়। শব্দ কোথায় আলোচিত হয়, রূপতত্ত্বে বা শব্দ তত্ত্বেরই আরেকটা শ্রেণীবিন্যাস। উপকরণ নিয়ে অনেকের সমস্যা হয়, এটা পৃথক একটি ক্লাস নেব, মজার একটা ক্লাস। যেমন আমি ইতিপূর্বে হয়তো নিয়েছিলাম, আপনারা দেখেছেন কিনা, এটা অনেক মজার টেকনিক আছে। উপকরণ নিয়ে প্রায় 16 ধরনের উপাদান আছে, তাই আধা ঘন্টা একটা ক্লাস নিলেই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, গুড। বাক্যের ক্ষুদ্রতম একক, বাক্যের কি মৌলিক একক, বাক্যের মৌলিক উপাদান, এই সবই কি, মানে বাক্য বললে যা বলবে সব শব্দ। যদি ভাষা বলে তাহলে কিন্তু সমস্যা হবে। ভাষা বললে ভাষার বাহন হতে পারে, কিন্তু ভাষার অন্য কিছু না। গরম লাগতেছে। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? কথা তো শোনা যাওয়ার কথা, কোনো সমস্যা হয় কিনা একটু দেখবেন। একটু ফ্যানটা দিয়েছি, কোনো সমস্যা নাকি? সবই ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা এই যে এখানে যে শব্দের বিভিন্ন তথ্য আমরা শেয়ার করেছি, এখন আরো কিছু তথ্য আমরা দেখি এই শব্দ থেকে। অল ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে উপরে মুছে দেই, উপরে আশা করছি আপনারা লিখেছেন, উপরে মুছে দেই, এখান দিয়ে একটু মুছি, যারা নোট করবেন এখানে লিখে রাখেন। আচ্ছা, দেখেন তো, আমরা জানি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দ কত প্রকার, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু বিগত সালের প্রশ্ন। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বা অর্থগতভাবে শব্দ, অর্থগতভাবে বলা যাবে না, শব্দার্থ বলা যাবে। শব্দার্থ অনুসারে শব্দ কত প্রকার? নোটিফিকেশন আসে নাই? আচ্ছা, মাত্র আসলাম। রজনী রোজ আপু আসছে, মালা বাদ্রা আপু আসছে, মেনশন করে দাও। অনেক উপস্থিতি এত কম কেন? কোনো তো ক্লাস টাস নেই না, অনেকে জানেই না। আচ্ছা, মিথুন চক্রবর্তী ভাইয়া বলেছে 3 প্রকার। অর্থগতভাবে বা বলি নাই, আমি বলেছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বা শব্দার্থ অনুসারে শব্দ কত প্রকার, যেহেতু এরকম ভাবে প্রশ্ন করা উচিত না। আচ্ছা, পরে আমরা বলবো। আচ্ছা, তাহলে দেখি, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দার্থ অনুসারে যেভাবে আসুক, এইভাবে প্রশ্ন আসতে পারে বা এইভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে শব্দ হবে 3 প্রকার। তিন প্রকার। হ্যাঁ, এখন আমরা এই 3 প্রকারই একটু আলোচনা করব। এই 3 প্রকারের প্রথম প্রকার হচ্ছে, এটা হচ্ছে গঠন অনুসারে। গঠন অনুসারে শব্দ কয় প্রকার? গঠন অনুসারে শব্দ 2 প্রকার না 3 প্রকার? গঠন অনুসারে শব্দ কয় প্রকার? অবশ্যই 2 প্রকার। আচ্ছা, কি লিখছে আকৃতি দাস? গঠন, উৎস, অর্থ। গুড, প্রিয়দর্শী। তাই গঠন অনুসারে শব্দ কত প্রকার? 2 প্রকার। তারপর অর্থ অনুসারে শব্দ কত প্রকার? অর্থানুসারে বা অর্থ অনুসারে শব্দ 3 প্রকার। উপরে
আচ্ছা, তারপর উৎস অনুসারে শব্দ কয় প্রকার? উৎস, এই প্রকার কিন্তু বিগত সালে আসছে, খুবই গুরুত্বপূর্ণ। অনুসারে শব্দ, আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটাই প্রশ্ন কিন্তু বিগত সালে পরীক্ষায় এসেছে, তিনটি প্রশ্ন কিন্তু বিগত সালে পরীক্ষায় এসেছে। কমেন্ট পড়েন না কেন? আচ্ছা, কমেন্ট পড়বো, আমি দেখি নেই আপু, কারণ কমেন্ট বেশি পড়লে আবার সময় চলে যায়। আমি পড়বো, মাঝে মাঝে পড়বো আপু, আর তোমার গুরুত্বপূর্ণ কমেন্ট হলে তুমি বারবার করো, আমার চোখে না পড়লে তো আমি পড়তে পারবো না। আচ্ছা, একটু পরে পড়ি আপু, এই স্টেপটা শেষ করে আমরা কমেন্ট গুলো পড়ি। আচ্ছা, দেখি তাহলে এখানে উৎস অনুসারে শব্দ কয় প্রকার? এখানেই তো দ্বন্দ্বটা সৃষ্টি হতে পারে, 4 প্রকার হবে না 5 প্রকার হবে? আচ্ছা আচ্ছা, উৎস অনুসারে শব্দ কত প্রকার? উৎস অনুসারে শব্দ কত প্রকার? হ্যাঁ, নুরেস্তা আপু, গুড। পবিত্র দাদা, হ্যাঁ, বর্তমানে 4 প্রকার। তাহলে বাদটা গেল কি? বাদটা কি গিয়েছে এটা আমরা আলোচনা করব কিছুক্ষণ পরে। আচ্ছা, তাহলে এই তথ্য আমরা নিয়ে নিলাম, জেনে গেলাম। মিথুন চক্রবর্তী ভাইয়া বলেছে 5 প্রকার। আচ্ছা আচ্ছা, কি ভাষার মূল উপকরণ বাক্য না? ও, এটা এটা আমি প্রশ্ন দেব, তো এই জন্য আমি এখনো উত্তরটি দেইনি আপু। এই যে এটা এমসিকিউ দেবো, দেবো তোমার সবাই ক্লিয়ার হয়ে যাবা, এই জন্য আমি এখনো উত্তরটি দেইনি, দেখেছি এটা আমি। আচ্ছা, তোমরা যদি আলোচনা করো তাহলে এটা কিন্তু অনেক কঠিন জিনিস সহজ হয়ে যাবে। তাহলে আমরা এটা ধারণা প্রত হয়ে গেল আমাদের। আমরা এটা মুছে দেই উপরে, আমরা এই প্রকারগুলো নিয়ে আলোচনা করি। ও, যেহেতু আমরা এখানে কিছু তথ্য শেয়ার করেছি, এখন তাহলে তোমার কথায় বা তোমার প্রশ্নটা আমরা শেয়ার করি এনায়েত আপু। দেখি, বলেছিলাম তোমরা বলেছ ভাষার ভাষার মূল উপাদান কি? উপাদান কি? ভাষার মূল উপাদান কি? অপশন ক, অপশন খ, অপশন ক বাক্য, অপশন খ ধ্বনি। ভাষার মূল উপাদান কি? 2 নাম্বার প্রশ্ন এরকম ভাবে আসে কিন্তু। ভাষার মূল উপকরণ কি? উপকরণ কি? অপশন ক সেম অপশন বাক্য, অপশন খ ধ্বনি। তেমনি ভাবে আরেকটি প্রশ্ন এরকম যদি আসে, বাক্যের মূল উপাদান কি? মূল উপাদান কি? নিচে কি দেখা যায়? দেখা যাচ্ছে। আচ্ছা, অপশন ক সেম অপশন বাক্য, অপশন খ ধ্বনি, সরি শব্দ। আচ্ছা, দেখি, শব্দের ক্ষুদ্রতম অংশ ধ্বনি। আচ্ছা ঠিক আছে, বলতেছি আপু। উপকরণ, আচ্ছা, এই তো রিমা আপু বলেছে, আরো অনেকে বলেছে, মাশাআল্লাহ। উপাদান ধ্বনি, উপকরণ বাক্য, বাক্যের মূল উপাদান শব্দ হয়ে যায়। রুকসানা আপু, থ্যাংক ইউ। ধ্বনি, বাক্য, শব্দ, হ্যাঁ, এটা নিয়ে অনেক কনফিউশন হয়ে যায় মাঝে মাঝে। তবে মনে রাখবা, যদি ভাষা বলে, তো ভাষা বিশাল জিনিস, আর বাক্য তো এক লাইন। ভাষা অনেক বড় জিনিস না? সারা পৃথিবী জুড়েই আবহাওয়ার মতো নেটের জাল বিস্তার করে আছে ভাষা। তার ভাষা বিশাল জিনিস, আর এই বিশাল জিনিসের একটি খণ্ডাংশ হচ্ছে শব্দ। ভাষার খণ্ডাংশ হচ্ছে শব্দ। আচ্ছা, এগুলো ভুলে যায়, হ্যাঁ, এগুলো অনেক কিছু ভুলে যায়। তো এগুলোর মজার মজার টেকনিক ছিল, এখন না, আজকের ক্লাসে দিব না। আচ্ছা, দেখেন তো, ভাষার মূল উপাদান, যদি ভাষা বলে এটা অনেক বড় জিনিস, তাই না? তা ভাষার মূল উপাদান, মূল উপাদান বললে তাহলে কি ধ্বনি কি আবহাওয়ার সাথে সম্পর্ক না? এই যে ভাষা আর ধ্বনি, বাক্য তো ছোট জিনিস, তাই না? তো ধ্বনি কি ছোট জিনিস? ধ্বনি মনে হচ্ছে অনেক ছোট জিনিস, আসলে কি ধ্বনি মানে আওয়াজ। একটা যত জোরে আওয়াজ আপনি আঘাত করবেন কোনো জিনিসকে, তত জোরে শব্দ হবে। মানে এই যে শব্দ বলা যাবে না, কারণ শব্দ শব্দ বললে কি অর্থপূর্ণ হয়ে যাবে,
আর ধ্বনি তো অর্থপূর্ণ না, ধ্বনির তো নিজের কোনো অর্থ নেই, শব্দের তো অর্থ থাকতে হয়। তাই শব্দ কিন্তু শব্দের চেয়ে বড় কিন্তু ধ্বনি, যদিও আমরা জানি শব্দ ক্ষুদ্রাংশ। এই জন্য এই যে ভাষার মূল উপাদানটাকে বলা হয়, ভাষার মূল উপাদানটাকে বলা হয় কি? ধ্বনি। আর উপকরণ, উপকরণের জিনিস কিন্তু বড়, উপাদান উপকরণের জিনিসটা বড় কিন্তু। আচ্ছা, তাহলে এই উপকরণ যখন বলা হবে তখন হয়ে যাবে বাক্য। উপকরণ বললে, উপকরণ বলে বাক্য। আবার এই ক্ষেত্রে দেখেন ভাষার, এটা তো ভাষা, এটা ভাষা, এই যে এখানে সেম, যে এখানে এই প্রশ্ন ভাষার মূল উপকরণ, তখন এটা উপকরণ বলা হয়েছে, এটা কি? বাক্য। নবম দশম শ্রেণীর পুরাতন বইয়ে দেখবেন প্রথম পৃষ্ঠায় রয়েছে এটা। বাক্যের মূল উপাদান হচ্ছে কি? এই যে বাক্যের মূল, যখন বলবে বাক্য তখন তো বুঝতেই আছি আমরা এটা। আচ্ছা, রাইট, ঠিক আছে, আমরা বুঝে গিয়েছি, আশা করছি ক্লিয়ার কিনা, দেখেন তো ক্লিয়ার কিনা। আমরা এই উপাদান উপকরণ নিয়ে আলোচনা করব, ক্লাস নিব, সমস্যা নাই, এমনি আমরা ক্লাস নিব, ফ্রি ক্লাস নিব এমনিতেই, আমাদের এই 3 দিন ছাড়াও আমরা ক্লাস নিব। তবে 20 তারিখের পরে নিব আর কি, 20 তারিখের পরে একটু ক্লাস কম থাকবে, যেহেতু 29 তারিখ বিসিএস পরীক্ষা। আচ্ছা, উপাদান ও উপাদান আর উপকরণ, না না, হ্যাঁ, উপাদান আর উপকরণের মাঝে উপকরণটা একটু বড়, উপকরণটা বড় আর উপাদান একটু ছোট, কারণ এটার আরো বিশ্লেষণ আছে, এটার বিশ্লেষণটা ওই ক্লাসে শেয়ার করবো না আপু। আচ্ছা, তাহলে দেখি আমরা এখানে ক্লিয়ার, মাশাআল্লাহ বলতেছে। তাহলে এখানে আমরা যে তথ্যগুলো শেয়ার করেছিলাম, কি তথ্য? ওই যে গঠন অনুসারে শব্দ। এখন আমরা ওই 2 নম্বরে চলে যাই, গঠন অনুসারে শব্দ। শব্দর 2 নম্বরে চলে যাই, এখানে কি রয়েছে? গঠন অনুসারে শব্দ। আচ্ছা, এখানে এইটা মুছে দিই, তাহলে আপনাদের ঝামেলা হতে পারে। দেখেন তো, গঠন অনুসারে শব্দ কয় প্রকার? গঠন কিছুক্ষণ আমরা শেয়ার করেছি আগেই। গঠন অনুসারে শব্দ হচ্ছে 2 প্রকার। এক এক প্রথমে কি? মৌলিক শব্দ। এখন আপনারা লেখেন তো, মৌলিক শব্দের অপর নাম কি? মৌলিক শব্দ, মৌলিক শব্দের অপর নাম কি? কি বলছে? উৎস। ও মানে উৎস অনুসারে কত প্রকার, ওইটাই বললাম আপু। উৎস অনুসারে শব্দ হচ্ছে 4 প্রকার। এখন আর 5 প্রকার দেওয়ার সুযোগ নেই। আমাদের যে শব্দ ছিল অর্ধতৎসম শব্দ, এটাকে বাদ দেওয়া হয়েছে। এই 5% শব্দ অর্ধতৎসম শব্দ, মানে হচ্ছে বাংলা শব্দ, বাংলা মানে খাঁটি বাংলা শব্দ, এই জন্য এটাকে অন্তর্ভুক্ত বা এড করে ফেলা হয়েছে, এটা বাদ দেওয়া হয়েছে। উপকরণ, হ্যাঁ, ওই যে অপরাজিতা আপু, গুড, ওই সুন্দর হয়েছে, হ্যাঁ, আমরা পরে এটা শেয়ার করব। আচ্ছা, তাহলে দেখি মৌলিক সাধিত, জুনায়েদ হাসান ভাই, থ্যাংক ইউ ভাইয়া। মৌলিক শব্দের অপর নাম কি? মৌলিক শব্দ বা স্বয়ং সিদ্ধ শব্দ, স্বয়ং সিদ্ধ শব্দ, মনে রাখবেন, মৌলিক শব্দ বা স্বয়ং সিদ্ধ শব্দ বা মূল শব্দ, যে নামে আসুক, নতুন বই অনুসারে এখন দেওয়া হয়েছে মূল শব্দ, মূল শব্দ। আচ্ছা, তাহলে এই মৌলিক শব্দ কাকে বলে? মৌলিক শব্দ কাকে বলে? আচ্ছা, মৌলিক শব্দ আমরা আগে পড়ে আসছি কিরকম ভাবে, যে শব্দকে আর ভাঙা যায় না, যে শব্দকে ভাঙা যায় না তাকে মৌলিক শব্দ, আমরা আগে পড়ছি। আসলে এটাও হয়, ভুল না, তবে বলতে হবে যে শব্দকে ভাঙলে অর্থপূর্ণ হয় না, বর্তমান বই অনুযায়ী যে শব্দকে ভাঙলে, যে শব্দকে বাংলে বা বাঙা হলেও বাংলে অর্থ থাকে না, অর্থ থাকে না, এটা মনে রাখবেন, কি থাকে না, তাই মৌলিক, তাই মৌলিক। যে শব্দকে বাংলে কোনো অর্থ পাওয়া যায় না তাই মৌলিক। আচ্ছা, কোনটি মৌলিক শব্দ বলেন তো? মৌলিক শব্দ কোনটি? গোলাপ, গোলাপ, খ গোলাপি, গোলাপি, কোনটি মৌলিক শব্দ? যে শব্দকে ভাঙা যায় না, হ্যাঁ, এটা আমরা আগে জানতাম, কিন্তু অর্থ থাকে না। গুড সাদিয়া আপু, হ্যাঁ হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। কোনটি মৌলিক শব্দ? গোলাপ না গোলাপি? রাইট রাইট, হাত, বা, হ্যাঁ রাইট,
লাল ও মৌলিক শব্দ, গুড। এই যে অতিরিক্ত তথ্য আছে, আসতেছে সাদিয়া আপু, রিমা আপু, মুনিয়া আপু আছে, কালো গোলাপ মা, তিন নাক লাল, হ্যাঁ রাইট। থ্যাংক ইউ, অনেক এক্সপার্ট আছে আমাদের সাথে। আচ্ছা তাহলে দেখো তো, আমি গোলাপকে ভাঙবো, গোলাপকে ভাঙবো, এটাকে যদি গোলাপকে ভাঙি, গুজুক লাভ, গুজুক লাভ। এই যে এই ঘু মানে হচ্ছে কি, এই ঘু মানে হচ্ছে গরু, গরু জাতীয় কোনো কিছু, কিন্তু আসলে তো গোলাপ বলতে তো গরু কোনো কিছু না, তার মানে অন্য অর্থ আসতেছে বা অর্থ পাওয়া যাচ্ছে না, সেই রকম তার ম্যাচিং অর্থ আসতেছে না, তার মানে এটা মৌলিক শব্দ হবে। তারপর এটা যে গোলাপি যদি আমরা লিখি গোলাপ যুগ ই, তার এই যে অতিরিক্ত বর্ণ আসতেছে, অতিরিক্ত খণ্ডাংশ জিনিস আসলে কি এটা সাধিত শব্দ হবে, কারণ এই গোলাপ শব্দের অর্থ আছে, এটার অর্থ নাই। আর যদি এই শব্দটাকে ভাঙা হয়, তাহলে এই শব্দকে, এই শব্দ সাদৃশ্য অনুযায়ী একটার অর্থ থাকবে না। তাছাড়া আরো যদি আমরা দেখি, যেমন কিছু মা বলেছে, মা, মার মাঝে কি আছে, ম যোগ আ, বাংলা কি অর্থ নেই। আমরা যদি হাত লিখি, হাত, হাত বাংলা অর্থ নেই, হাতি লিখলে কিন্তু বাংলা অর্থ আছে। তেমনি ভাবে যদি আমরা লাল লিখি, লাল, লাল নাক কান চোখ, তেমনি ভাবে এখন যদি আপনাকে দেওয়া হয় বাত কোন শব্দ, বাত, বাত, এটা কিন্তু বিগত সালে পরীক্ষায় এসেছিল, বাত কোন প্রকার শব্দ, হাতে লালা গোলাপে দেশ টাকা, হ্যাঁ নাইমাতুল আপু রাইট, সুন্দর লিখেছ। আচ্ছা, বাত কোন শব্দ, বাত, অপশন দিয়ে তাহলে সহজ হয়ে যাবে, বাত, বাত কোন শব্দ, অপশন ক, অপশন ক মৌলিক, মৌলিক, অপশন খ তদ্ভব, তদ্ভব। আচ্ছা গুড। আচ্ছা এই একটু দেখবেন, এটা কিন্তু সমস্যা আছে একটু। আচ্ছা তাহলে ভাত কোন শব্দ, যদি অপশনে মৌলিক থাকে তাহলে এটা মৌলিক হবে, যদি অপশনে মৌলিক থাকে তাহলে কি হবে, মৌলিক থাকে। যদি অপশনে মৌলিক না থেকে কি থাকে, মৌলিক না থেকে সংস্কৃত থাকে, সংস্কৃত থাকে, তাহলে অপশন খ হবে, তদ্ভব হবে। ভাত আমাদের দেশি শব্দ, ভাত কি শব্দ, দেশি শব্দ, যদি মৌলিক থাকে তাহলে এই দেশি তদ্ভব না মৌলিক হবে, যদি মৌলিক অপশনে মৌলিক না থাকে তাহলে তদ্ভব হবে। হ্যাঁ আচ্ছা, আশা করছি বুঝে গেছেন। আচ্ছা পরে আসি, তো মৌলিক শব্দর আরেকটি নাম আছে, ব্যাকরণবিদ আছে একজন, আমরা জানি ব্যাকরণবিদ পানিনি, এই শব্দগুলাকে নাম দিয়েছে সে প্রাতিপদিক। এই মৌলিক শব্দই কিন্তু প্রাতিপদিক, মৌলিক শব্দ আরেকটা নাম হচ্ছে প্রাতিপদিক। প্রাতিপদিক না কাকে বলে, প্রাতিপদিক, প্রাতিপদিক খুবই গুরুত্বপূর্ণ এটা, প্রাতিপদিক, প্রাতিপদিক কাকে বলে, তদ্ভব, গুড থ্যাংক ইউ। রাহাত, রাহাত, হ্যাঁ অতিরিক্ত কথা বলেন বা বলবেন না কেউ কমেন্টে, আমরা সবাই শুধুমাত্র পড়ার ভিতরে থাকি, গুড। প্রিয়দর্শী আপু, বিভক্তিহীন নাম শব্দ, থ্যাংক ইউ, হ্যাঁ নাম শব্দ, বিভক্তিহীন নাম শব্দ, বিভক্তিহীন নাম শব্দ। আচ্ছা তাহলে আমরা একটি এমসিকিউ দেই, নিচের কোনটি প্রাতিপদিক, নিচের কোনটি প্রাতিপদিক, ক নাম্বার, সমাজ হাতা কোনটি প্রাতিপদিক, আচ্ছা কোনটি প্রাতিপদিক, রাইট, রিমা আপু সুন্দর লিখেছ, হ্যাঁ নুরস্তা আপু ক বলেছে, ক, ক মাশাআল্লাহ, এই তো ধারণা আছে, আল্লাহ ভরসা। এনায়েত আপু খ বলেছে, সাফিয়া সুলতান আপু সমাজ ক। আচ্ছা বিভক্তি বসে শেষে, কিন্তু বিভক্তি এখানে কিন্তু দুটাই নাম, রিমা শম্পা মল্লিক আপু দেখো হাতার মাঝে অতিরিক্ত আকার আছে, আকার আছে, সমাজ ও নাম
হাতাও নাম, তবে সমাসের মাঝে কি নাই, কোনো বিভক্তি নাই। তো সমাজকে তুমি মৌলিক শব্দও বলতে পারবা, সমাজকে তুমি প্রাতিপদিক যুক্ত শব্দও বলতে পারবা, সমাজকে তুমি স্বয়ংসিদ্ধ শব্দও বলতে পারবা, কারণ এটাকে বাংলায় তুমি অর্থ পাবা না। আচ্ছা, তাহলে এই হাতার বাক্যে বাংলা কিন্তু হাত যুগ হাতা, তার মানে এটা প্রাতিপদিক না। আচ্ছা, থ্যাংক ইউ, অনেকে ক্লিয়ার হয়েছো, আর তোমরা ধারণাই আছে আমার বিশ্বাস। তাহলে আমরা আশা করছি মৌলিক শব্দ ক্লিয়ার। আমরা এখন চলে যাব সাধিত শব্দ। মৌলিক শব্দ শেষ, আমরা সাধিত শব্দে যাই। সাধিত শব্দ, সাধিত শব্দ, সাধিত শব্দ মানে কি? সাধন করা যায় যে শব্দ, মানে যে শব্দকে বাংলে অর্থ পাওয়া যায়, অর্থ পাওয়া যায়, পাওয়া যায়, তাই সাধিত শব্দ, তাই সাধিত শব্দ। হ্যাঁ, রাইট, হাতার মধ্যে বিভক্তি আছে, রাইট, থ্যাংক ইউ। আকার থাকা সাধিত শব্দ, সাদিয়া আপুর এই তো বুঝে গেছে আপু। আচ্ছা, তাহলে যে শব্দকে বাংলে অর্থ পাওয়া যায় তাকে বলা হয় কি? সাধিত শব্দ। আচ্ছা, যেমন সাধিত শব্দ আবার কিন্তু 3 ধরনের শব্দ গঠন প্রক্রিয়া মেনে গঠিত হয় আমাদের নতুন বই অনুযায়ী আর কি। কি কি আমরা জানি, এটা হচ্ছে, বা আমরা যদি যদি বলি সাধিত শব্দ মানে কি, প্রথমে আসবে উপসর্গ, উপসর্গ, পরে আসবে প্রত্যয়, পরে আসবে সমাস। এই 3টি শব্দ গঠন প্রক্রিয়া অনুসরণ করে মূলত প্রধানত সাহিত্য শব্দগুলো হয়ে থাকে। যেমন আমরা যদি প্রথমেই বলি, কি বলি, উপজেলা না বলবো উপহার, উপহার, উপহার একটি কি শব্দ? সাধিত শব্দ হয়, উপ সাথে হার যুক্ত হয়েছে, এই জন্য সাধিত শব্দ। আমরা যদি বলি কর্তব্য, কর্তব্য, এটাও সাধিত শব্দ। আমরা যদি বলি নীলাকাশ, নতুন বইয়ে এই উদাহরণটা আছে, নীলাকাশ, নীলাকাশ, এটাও সাধিত শব্দ। সমাস, প্রত্যয়, উপসর্গ। কি বলছো? একটু বাংলা হলে ভালো হইতো আপু। এনায়েত আপু, আমি তো ইংরেজি দ্রুত পড়তে পারি না, আমি এমনি লিখিও কম, ইংরেজি এরকম ভাবে অপব্যয় ব্যবহার করি না। আচ্ছা, সাহিত্য শব্দ নতুন বইতে আছে গড়মিল, সম্পাদকীয়, সংসদ সদস্য, নীলাকাশ, এই উদাহরণগুলি পড়বেন। গড়মিল, সংসদ সদস্য, নীলাকাশ। সংসদ সদস্য এটা কোন নিয়মে গঠিত হয়েছে? সংসদ সদস্য কোন নিয়মে গঠিত হয়েছে? নিয়ম অনুযায়ী হয়, এগুলো নিয়ম অনুযায়ী হয়। কোনগুলো? না, এগুলো নিয়ম না, এগুলো অর্থপূর্ণ হলেই হবে। এই যে সাধিত শব্দ মানে সাধন করা যা হয়, যে শব্দকে বাংলেও অর্থ হয়, এই নিয়ম অনুযায়ী মূলত এই 3টি শব্দই পাওয়া যায়। আর ওইগুলোকে বাংলেও পাওয়া যায়, সন্ধিও লেখা যাবে, এখানে সন্ধিও লেখা যাবে, তবে মূলত আমরা এই 3টি বুঝি। আচ্ছা, পরে দেখি সাধিত শব্দ ক্লিয়ার কিনা তোমরা। পরে আমরা যাই আরেকটি, আশা করছি ক্লিয়ার এখানে, এটা এখানে কঠিন কিছু নেই। আচ্ছা, এখন আমরা চলে যাব 3-এ, 3-এ চলে যাব। যার যত সমস্যা থাকবো আমি আছি, অবশ্যই আমাকে বলবা। 3-এ চলে যাই। 3-এ হচ্ছে অর্থ অনুসারে শব্দ। অর্থ অনুসারে শব্দ কত প্রকার? সাদিয়া আপু বলো। অর্থানুসারে শব্দ, শব্দ 3 প্রকার। সাদিয়া আপু 3 নাম্বারটা বলো। আরো কি আছে? মেঘলা জান্নাত আপু আছে। ফুলেল, হ্যাঁ, ফুলেল সাধিত শব্দ, গুড, ফুল যোগ এল হবে তখন। আচ্ছা, আইনুর কুসুম কি? ও, আয়নুর কুসুম তোমার নাম? না, ওইটা না আপু, তোমার নাম না, ওই যে প্রশ্নটা করেছিলা ওইটা। আচ্ছা, বুঝতে পেরেছি। আইনুর কুসুম, ধন্যবাদ আপু, উচ্চারণ করা করছি কষ্ট হয়ে যায়। সিনথিয়া শ্যামরোজ আপু আছে, রুম্পা সাহা আপু, হ্যাঁ। 3 প্রকার, তো অর্থ অনুসারে শব্দ 3 প্রকার। এখন আমরা দেখি কোন 3 প্রকার, কোন 3 প্রকার? যৌগিক, যৌগিক, তারপর কি? যৌগিকের পরে আছে রুরি, রুর, রুর লিখে আমরাকে রুর বা রুরি,
এইটা বর্তমান নতুন বই অনুযায়ী বাদ দেওয়া হয়েছে। এই অর্থ অনুসারে শব্দ নতুন বই অনুযায়ী বাদ দেওয়া হয়েছে, এটা ধারণা রেখো। তবে পরীক্ষায় যেন আসবে না এরকম কিছু না, পরীক্ষায় কিন্তু আসতেও পারে। এনায়েত বলেন, হ্যাঁ আমি তো এনায়েত বলি। আমি এখন দেখি আপু লিখছে কি লিখছে। আচ্ছা আমি তো এনায়েত বলি। আচ্ছা আপু ইনবক্সে বলবা নামগুলো, আমি কিন্তু শুদ্ধ উচ্চারণ ভুল, হ্যাঁ শুদ্ধ উচ্চারণ না করলে আবার সমস্যা। রুরো বা রুরি। আচ্ছা তারপর দেখি আরো কি আছে। যৌগিক, যৌগিক শব্দ দেখো তো আপুরা, এখানে আপু আর ভাইয়ারা, যে ভাইয়ারা রাগ করবে নাম না নিলে। যৌগিক শব্দ, রুরো বা রুরি শব্দ, যোগ ওই কি লিখছি, যুগরুরো শব্দ এখানে হবে। যৌগিক লিখে ফেলছি দুইবার। যুগরুরো শব্দ, যুগরুরো শব্দ, এটা কিন্তু ঐকার হবে না, সাবধান। আচ্ছা এখন এই শব্দগুলো কিভাবে আমরা চিনতে পারি সহজেই। আচ্ছা আইয়ানুর, ঠিক আছে, এত কঠিন নাম। আচ্ছা কিভাবে, মনে করো এটা বুঝবে তার নিজের অর্থ, আমরা জানবো এটা তার নিজের অর্থ, তার নিজের অর্থ, নিজের অর্থে বসবে, অর্থে বসবে। আচ্ছা এটা বসবে অন্যের অর্থ, অন্যের অর্থ, অন্যের অর্থ, অর্থ অন্যের অর্থ মানে কি অন্য অর্থে বসবে। আচ্ছা এটা বসবে সমাসের অর্থে, সমসমান পদের অর্থে না বসে এটা অন্য অর্থ, সমাস মনে করি আমরা এটা সমাসে। আচ্ছা এই তিন ভাবে বুঝবো আমরা এটা। নাইমাতুল জান্নাত আপু, হ্যাঁ এটা কঠিন জিনিস তো, এই ছন্দ এই জন্য মনে থাকে না। গঠন অনুসারে দুই প্রকার, হ্যাঁ যা ওর কোনটা বাদ দেওয়া হয়েছে। ও এটা বাদ দেওয়া আছে, আমরা একটু পরে যাচ্ছি আপু, ওই উৎস অনুসারে যখন আলোচনা করব না তখন ওইটা শেয়ার করব। যৌগিক রুরি, যুগরু র, রুজিনা আপু, রাইট ঠিক আছে। বাদ দেওয়া হয়েছে অতৎসম শব্দ আপু। আচ্ছা তাহলে যৌগিক শব্দ কি, যে শব্দ মানে উৎপত্তি বা ব্যুৎপত্তি, ব্যুৎপত্তি, ব্যুৎপত্তি বানানটা দেখো, ব্যুৎপত্তি ও ব্যবহারিক, ব্যবহারিক অর্থ একই। যে শব্দের ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ একই, কঠিন সংজ্ঞা কিন্তু কঠিন, একই, তাই যৌগিক শব্দ। এখন এই জন্য আমি সংজ্ঞা মনে মনে থাকলে কি, তার নিজের অর্থ এটা মনে রাখবা। উৎপত্তি আর ব্যুৎপত্তি মানে কি, ব্যুৎপত্তি মানে কি, ব্যুৎপত্তি, ব্যুৎপত্তি আর ব্যবহারিক, ব্যবহারিক আঁকা দিস না। আচ্ছা তাহলে উৎপত্তি, ব্যুৎপত্তি হচ্ছে কি বিশ্লেষিত অর্থ, বিশ্লেষিত অর্থ মানে নিজের অর্থ, বিশ্লেষিত মানে কি নিজের অর্থ, ভাঙলেও যে অর্থটা হয় এটা। আর ব্যবহারিক মানে আমরা যেটা ব্যবহার করি, আমাদের বা লোকজন যেটা ব্যবহার করে, আমরা যেটা ব্যবহার করি, যে অর্থে ব্যবহার করি, ব্যবহার করি এটা। ব্যুৎপত্তি মানে হচ্ছে বিশ্লেষিত অর্থ। যেমন আমরা দেখি এখানে একটা শব্দ লিখি, যেমন কি লিখবো, গায়ক, গায়ক, গায়ক বাংলা কি হবে, গায়ক বলতে আমরা কাকে বুঝি, গায়ক বলতে কি আমরা শয়তান বুঝি, অবশ্যই না। গায়ক বলতে আমরা যে গান করে তাকেই বুঝি একমাত্র, অন্য কাউকে বুঝি না। ও আচ্ছা, সাধিত আর রূঢ় শব্দের মধ্যে, হ্যাঁ এইখানে সমস্যা হয়ে যায়। আচ্ছা সাধিত শব্দ আর রূঢ় শব্দ তো একই জিনিস আপু, জাস্ট প্যাচ থাকার কারণ আছে। কারণ কি, ওই যে মৌলিক শব্দ আর সাধিত শব্দগুলোই কিন্তু চলে আসছে কোথায়, এই যে এই তিন প্রকার অর্থ অনুসারী শব্দের ভিতরে আসছে এখানে। যদিও এখানে আলাদা আলাদা নিয়ম আছে, তবে রুরি শব্দ মনে রাখবা না, যুগরুড় শব্দ কি আসে, শুধুমাত্র সমাস। আর রুরি শব্দ কি আছে, কি আছে জানি, উপসর্গ, প্রত্যয় আর সন্ধি, এই তিনটা, এই তিনটা আছে এখানে। তবে সাধিত শব্দে কি আছে, নিজের অর্থে বসে। আর রুরি শব্দে কি কোথায় বসে, অন্যের অর্থে বসে, অন্য অর্থে বসে। এটা মনে রাখবে, তাহলে ব্যাস লাগবে না। দহিত্র বাবু অনা, যে গান করে, গোট, হ্যাঁ
পদের ক্লাস নিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অতিরিক্ত পদের ক্লাস আমি কি নিব আপু, অনেক ক্লাস আলহামদুলিল্লাহ, এই বিসিএস পরীক্ষা গেলে আরো অনেক ক্লাস আল্লাহ তাআলার রহমতে আমি দিতে চেষ্টা করব। আচ্ছা, নতুন একটা স্ট্যান্ডও কিনেছি অন্য, আমি সরাসরি বোর্ডে না এসে বসে বসে ক্লাস করব। আর আরেকটা পরিকল্পনা নিয়েছি, নবম দশম শ্রেণীর নতুন বইটা আমরা আবার শুরু করব। এটা প্রতিদিন 10-20 মিনিট করে আমরা যদি একটু লাইভে এসে ক্লাস করতে পারি, অনেকের উপকার হতে পারে। নবম দশম শ্রেণীর নতুন বইটা গুরুত্বপূর্ণ টপিক গুলো বা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শেষ করতে চেষ্টা করব। আচ্ছা, এখন আসলে কে শাহানাজ আক্তার আপু অনেক দেরি করে ফেলেছে। তাই গায়ক, তাহলে গায়ক মানে বলতে কি আমরা যে গান করে তাকে বুঝি গায়ক, গৈযুক ন কে গায়ক। আচ্ছা, তারপর চিকামারা আপু বলেছে, চিকামারা, চিকামারা মানে কি? চিকামারা, চিকামারা মানে হচ্ছে, এটা হচ্ছে লিখন পদ্ধতি, মারা মানে ছাপানো, মারা, চিকা মানে ওই যেখানে যে দেওয়ালে লেখা হবে, যেখানে লেখা হবে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে গায়ক চিকামারা, বাবুয়ানা আমরা জানি না, মধুর, এটা অনেক পরীক্ষা আসছে, মধুর, মধুর। তাহলে এই মধুর, চিকামারা, বাবুয়ানা, এই যে হাবিজাবি, যত ধরনের শব্দ বলি, এই মনে করে এটা কলম, কলম কি শব্দ? কলম তো আমরা জানি মৌলিক শব্দ, বা কলম আমরা জানি কি একটা প্রাতিপদিক। এখন যেহেতু কলম বলতে আমরা কলমই বুঝি, ওইগুলো অপশন না থাকলে তাহলে কি এটা যৌগিক শব্দ, কারণ কলম মানে কলম যেটা দিয়ে লেখা হয়, এটা তার মানে সেম নিজের অর্থে বসবে। বুৎপত্তি বুঝান, আচ্ছা এটা ব্যবহারিক আর বুৎপত্তি বুঝান। আচ্ছা, এই দেখো আপু, ব্যবহারিক, ব্যবহারিক মানে হচ্ছে কি দেখো, মধুর, মধুর এর ব্যবহার কি অর্থে ব্যবহার করি? মধুর মানে মিষ্টি অর্থে, মানে তার মধুর মিষ্টি অর্থে ব্যবহার করি। তাই মধুর অর্থ কি? মিষ্টি। আর এই বুৎপত্তিগত অর্থ কি? মিষ্টি। তাই বুৎপত্তি মানে উৎপত্তি, উৎপত্তি বা বিশ্লেষিত অর্থ মিষ্টি, ব্যবহারিক অর্থ মিষ্টি, দুইটার অর্থেরই একই হয়ে যায়, এই জন্য এটা হয় যৌগিক। চিকামারা বুৎপত্তি আর উৎপত্তির একই অর্থ মিষ্টি। তবে পেশটা কোথায় আসবে? এই যে এখানে দেখো, যেমন এখানে যদি আমরা লিখি রুড়ি অন্যের অর্থে, যে গবেষণা, গবেষণা, গবেষণাকে ভাঙত গো যুগ এসনা, এসনা। তাই গবেষণার ব্যবহারিক অর্থ কি? গবেষণার ব্যবহারিক অর্থ হচ্ছে গরু খোঁজা। এখন গবেষণা যদি গরু খুঁজে সময় নষ্ট করে তাহলে কি চলবে? আচ্ছা, আবার অনেকেই পরিশ্রম না করলে গরু খোঁজাই হয়ে যায়। তাই গবেষণা মানে গবেষণার অর্থ, ব্যবহারিক অর্থ, অর্থ হচ্ছে কি? গরু খোঁজা, গরু খোঁজা। আসলে আমরা সরি, ব্যবহারিক কথা না, ব্যুৎপত্তিগত অর্থ গরু খোঁজা মানে বাংলে, এই যে এই গো মানে গরু, গো মানে কি? গরু, আর এসনা মানে কি? খোঁজা। তার মানে ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে গরু খোঁজা। আর আমরা ব্যবহার করি কি? অনেক পড়াশোনা, ব্যাপক অধ্যয়ন, এটা বুঝি। এই জন্য দেখো, এই ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ কিন্তু আলাদা। আলাদা আছে বলেই কি আমরা রুড়িতে আনতে পারতেছি, আলাদা আছে বলেই রুড়িতে আনতে পারতেছি। গরু খোঁজা, হ্যাঁ এগুলো মুখস্থ করি কিভাবে পড়লে এমনই, হ্যাঁ আচ্ছা, এগুলো কোনো সময় মুখস্থ করবো না, অনেক ইজি, এগুলা মুখস্থ করার কোনো প্রয়োজনই নাই। চিকামারা মানে হচ্ছে দেওয়ালে লিখন, এই যে চিকামারা, আমরা আমরা চিকা মারতেছি এখন, হ্যাঁ যদি এটা দেয়াল না, হ্যাঁ। আচ্ছা, গরু খোঁজা, হ্যাঁ, তো গবেষণা করবা, তবে গরু খোঁজা অর্থে না। আচ্ছা, তাহলে আমি আশা করছি বুঝে গেছো। আরেকটা যে দেই, যেমন এখানে গরু খোঁজা ছাড়াও দেই আমি কি দিব এখানে, যেমন হস্তি, হস্তি দেই আমি। হস্তি, হস্তি জিনিসটা কি? হস্তি বাংলা কি দেখো তো, কি আসে? হস্ত যুগ ই, মানে হাত আছে যার। হস্তিকে ভাঙলে মানে ব্যুৎপত্তিগত অর্থ কি? হাত আছে যার, কিন্তু আমরা ব্যবহার করি কি? হাতি অর্থে। অবশ্যই বুঝে গেছো। আরেকটা দিচ্ছি, যেমন শ্বশুর, শ্বশুর তো অনেকেই আছে এখানে, শ্বশুর অর্থ কি কেউ বলতে পারবেন? শ্বশুর, শ্বশুর, শ্বশুর বান্ডা দেখেন, শ্বশুর অর্থ কি? চিকা মারার যন্ত্র। আচ্ছা না না, চিকা মারার যন্ত্র না, চিকা মারা মানে দেয়ালে লিখন। আচ্ছা, ওই যে সাদিয়া আপু নাকি আচ্ছা, আমি আবার হাসতে খারাপ দেখা যায়। আচ্ছা দেখেন, শ্বশুর অর্থ কি?
শ্বশুরের বিশ্লেষিত অর্থ হচ্ছে শ্বশুর, স যুগ সুর, মানে বেশি খাই যে। শ্বশুর মানে হচ্ছে বিশ্লেষিত রূপ স আর সুর দিয়ে যে বেশি খাই। বেশি খাই ব্যক্তি যদি শ্বশুর হয়, এটা তো বৌমা উচ্চারণই করতে পারবে না, শ্বশুর অর্থ বেশি খাই। তার মানে আমরা এটা শ্বশুর অর্থ আমরা যেভাবে বুঝি, যে অর্থ বুঝি ওইটাই, কিন্তু বেশি খাই অর্থ আমরা ব্যবহার করি না। তার মানে কি অন্য অর্থ বোঝাচ্ছে, এই জন্য এটা হবে রুড়ি শব্দ, মানে রুড়ো। এটাকে বাংলায় একটা তেইরা শব্দ পাওয়া যায়, বুঝছো? রুড়ো মানে তো বুঝো খারাপ শব্দ, বাংলায় একটি খারাপ শব্দ পাওয়া যায়, এই জন্য এটা খারাপ, রুড়ো। শ্বশুর বেশি খায়, হ্যাঁ আচ্ছা, শ্বশুর হবে, গুড, হ্যাঁ শ্বশুর হবে, রাইট। সরল লিখে ফেলছি আমি নিজেও। আচ্ছা এবার ওইখানে লিখেছি। আচ্ছা এখন আরেকটা দেই, যেমন বলত, বলত, বলত অর্থ কি? বলত, বলত রে বাংলা কি আসে? বল দেয়, বল দেয় যে, বলত রে বাংলা হচ্ছে বল দেয় যে। এখন এই যে বলদ বলতে আমরা গরু বুঝি, বলদ বলতে আমরা গরু বুঝি, কি বল মানে শক্তি, শক্তি মানে যন্ত্র, এই যন্ত্রকে বুঝতেছি না, ওই শক্তিশালী যন্ত্রকে বুঝতেছি না, অথবা বেশি খায়, হ্যাঁ। মেহেদি ভাইও আছে আমাদের সাথে, অনেকে আছে। দেয়ালে কিছু লেখে না, দেখি না কেন, তোমার কমেন্ট মনে হয় অফ করা আছে আপু, এই জন্য এই যে এত অফ করে রাখছো মনে হয় বলে। আচ্ছা সমস্যা নাই, আমরা কমনদের আশা করছি এখানে মোটামুটি বোঝা হয়ে গেছে। এখান দিয়ে হরিণ আসছিল, হরিণ, 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 হরিণ কি হবে? হরিণ, হরিণ অর্থ কি? হরিণের বাংলে রি যুগ ইন, রি যুগ ইন অর্থ হচ্ছে, অর্থ হচ্ছে হরণকারী, হরণকারী, হরিণ অর্থ হরণকারী। কিন্তু আমরা তো হরিণ অর্থ প্রাণী বুঝি, তাই না? তার মানে ব্যবহার করি কি? ব্যবহার করি, ব্যবহার, ব্যবহার করি প্রাণী অর্থে, প্রাণী অর্থে। তার মানে ব্যবহারিক অর্থ হরিণ, আর উৎপত্তিগত অর্থ ভিন্ন, এটাই হয়ে যাবে কি? রুড়ি। তাই আমরা যদি ভাঙি, একটা দুষ্ট বা খারাপ অর্থ আসতেছে, মনে করতেছে হরণ করা, এত সুন্দর একটা প্রাণী, এটাকে হরণ করা বুঝি, তার মানে রুড়ো একটা শব্দ আসতেছে, রুড়ো একটি শব্দ আসতেছে, এই জন্য এটা রুড়ো শব্দ। আচ্ছা হরণ করে যে, গুড, হরণের, আচ্ছা এটা কি ক্লিয়ার? এটা এই পর্যন্ত কি তোমরা ক্লিয়ার? আমরা একটু যৌগিকে চলে যাই। রুড়ি ক্লিয়ার, আশা করছি রুড়ি ক্লিয়ার। জলদি, জলধি, দেখো তো জলধি, রুড়ি ক্লিয়ার নাকি একটু জানাবে আমাকে। জলধি, জলধি মানে কি? জল দেয় যে, জল দেয় যে, জলদি। জলধি আমরা বলছি কি? আমরা বুঝি সাগর। ক্লিয়ার কিনা একটু জানাবা। হ্যাঁ ক্লিয়ার, মাশাআল্লাহ। আচ্ছা মুরি আপু বললো মনে থাকবে না কেন? এটা তো সহজ করে বুঝালাম বোন, বাংবা এইভাবে বাংবা সহজ তো আপু, জিনিস সহজ না। আবার বলেন, আচ্ছা রুড়িটা আবার বলবো, আচ্ছা ঠিক আছে, আরেকটু আরেকটু বলি, আরো একটি নতুন শব্দ যুক্ত করে বললে ভালো হবে। নতুন শব্দ বিগত সালে কি পরীক্ষায় এসেছিল এখান থেকে, যেমন এখান থেকে আসছিল বাঁশি, সন্দেশ, আচ্ছা সন্দেশ, প্রবীণ, প্রবীণ যদি দেখেন আপনারা, প্রবীণ, প্রবীণ রে ভাঙেন তো, প্রবীণ, প্রবীণ, প্র মানে হচ্ছে প্রকৃষ্ট, প্র মানে কি? প্রকৃষ্ট মানে সুন্দর, আদান দিচ্ছে, প্রকৃষ্ট, যে বিন, প্রবীণ। কিন্তু প্রবীণ কি বুঝি আমরা? বৃদ্ধ, বয়স্ক, বৃদ্ধ বা বয়স্ক ব্যক্তিকে আমরা বুঝি, এটা হচ্ছে প্রবীণ। রুড়ি মানে ব্যবহারিক অর্থ, হ্যাঁ উৎপত্তিগত অর্থ এক না, হ্যাঁ রাইট। বৃদ্ধ, প্রবীণ মানে বৃদ্ধ। তেমনি ভাবে আমরা যদি বলি, কি বলি? সন্দেশ, সন্দেশ, সন্দেশের ব্যুৎপত্তিগত অর্থ কি? খবর, খবর। আর ব্যবহারিক অর্থ কি? ব্যবহারিক অর্থ কি? ব্যবহারিক অর্থ হচ্ছে মিষ্টান্ন জাত বা মিষ্টি, মনে করি আমরা মিষ্টি। এইরকম শব্দ যদি আসে তাহলে এটা হবে রুড়ি শব্দ।
রুরিতে সন্ধি ও প্রত্যয় ব্যবহার ভাই। হ্যাঁ, রুরি শব্দতে উপসর্গ, এই দেখো উপসর্গ, দেখো প্রবিনয় প্রয়ের ফল আছে কিন্তু উপসর্গ, তারপর প্রত্যয়, আর কি, আর হচ্ছে সন্ধি। সমাস আসবে না কিন্তু। ব্যবহারিক বুঝি, বুৎপত্তি বের করতে পারি না। বুৎপত্তি এটাকে ভাঙতে হবে আপন, এটাতে বের করতে পারবা। মিষ্টান্ন বিশেষ। হ্যাঁ, তাহলে আশা করছি এখানে ইজি হয়েছে, মোটামুটি মোটামুটি ইজি হয়েছে। আচ্ছা, ক্লিয়ার। তাহলে আমরা এখন একটু কোথায় যাব? আজান দিতে থাকুক, আমরা কথা কম বলি। এখন আমরা যাব এই যে 3 নম্বরে কি যুগল শব্দ। এটা কি মনে রাখবো? সমাস। সমাসের মাধ্যমে গঠিত হবে। সমাস নিষ্পন্ন। নিষ্পন্ন। আচ্ছা, রাইট। আচ্ছা, তাহলে সমাস নিষ্পন্ন মানে একবার এই যুগল শব্দগুলো সবসময় কি হয়? সমাস নিষ্পন্ন হয়। যুগল শব্দ সমাস নিষ্পন্ন হয় মানে তার সমান পদের অর্থ না বুঝিয়ে অন্য একটি অর্থ বোঝানো হয়। যেমন আমরা যদি এখানে একটি সবই প্রচলিত শব্দ রয়েছে, কি শব্দ? কিছুক্ষণ আগে আমি একটা বলেছি, জলদ বলে ফেলেছি। জলদ, জলদ বলদ বলে ফেলেছি, কিন্তু জলদ বলদ কিন্তু সমাসের নিয়ম গঠিত। এটা এখানে আসবে, এখানে আসবে, কারণ জল দেই যে, এটা কি উপপদ তৎপুরুষ সমাস, বল দেই যে উপপদ তৎপুরুষ সমাস, এটা এখানে আসবে। আচ্ছা, সমাস নিষ্পন্ন শব্দ, তাহলে এখানে কি? মহাযাত্রা, মহাযাত্রা। তারপর রাজপুত, রাজপুত, রাজপুত্র না কিন্তু রাজপুত। রাজপুত কি? ভারতের রাজপুত রাজ্যের, ভারতের রাজপুত রাজ্য, এটা কিন্তু আবার রাজাদের পুত না, কিন্তু একটা রাজ্য, অধিবাসীদের বোঝাচ্ছে হচ্ছে। তাহলে মহা সমারোহে যাত্রা, মহাযাত্রা। হ্যাঁ, রাজপুত, পুত্র বলা যাবে না, পুত্র বলা যাবে না। হ্যাঁ, পঙ্কজ, গুড। এই যে আরেকটি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পঙ্কজ, এটা অনেক পরীক্ষা আসে। পঙ্কজ, এইখানে কিন্তু উপপদ তৎপুরুষ সমাসগুলো বেশি ব্যবহার করা হয়। পঙ্কজ, পঙ্কজ। এই যে দেখো তো, এটাকে বাংলে কি আসে? পঙ্কে, পঙ্কে জন্মে যা। এখন পঙ্কে জন্মে যা তাকে বুঝি আমরা পঙ্কজ। তাহলে এই যে সমসমান পদের অর্থ কি? মানে কাদায়, কাদাতে ধুলাবালিতে জন্মগ্রহণ করে এইরকম জিনিসকে কি বলা হয়? পঙ্কজ বলা হয়। এখন কাদায় ধুলাবালিতে প্রচুর জিনিস বোঝানো হয়, অনেক 10, 20, 50 প্রকারের জিনিস হয়তো জন্মগ্রহণ করতে পারে, কিন্তু পঙ্কজ বলতে বুঝি কি আমরা? একটি জিনিস। একটি জিনিস কাকে বলা হয়? পদ্ম ফুল, পদ্ম ফুল, পদ্ম ফুল বুঝি, তাই না? তার মানে এই যে এটা বুঝি আমরা একটি জিনিস, আর এটাকে ভাঙলে অনেক জিনিস আসে। এই জন্য এই সমসমান পদের অর্থ অনুগামী না হয়ে সে নিজের অর্থে বলতে অন্য অর্থে ব্যবহার করা হয়, বিশ্লেষিত অর্থে ব্যবহার করা হয় না। বিশ্লেষিত মানে ব্যুৎপত্তিগত অর্থ সেও বসে না, সে শুধুমাত্র অন্য অর্থে বসে, এই যে তার নিজের স্বতন্ত্র অর্থে বসে। বইতে পাচ্ছি না কেন? হ্যাঁ, এটা বলছি তো ভাইয়া, এটা বাদ দেওয়া হয়েছে। নবম দশম শ্রেণীর বইতে পাওয়া যাবে না, নতুন নবম দশম শ্রেণীর বইতে এই টপিকটা পাওয়া যাবে না, এটা বাদ দেওয়া হয়েছে আপাতত, কারণ এটাকে ওই শব্দার্থের ভিতরেই, শব্দ গঠনের ভিতরেই ফেলে দেওয়া হয়েছে। কি কোনটা? মহা সমারোহে যাত্রা। হ্যাঁ, ও হ্যাঁ, রাজপুত, রাজপুত মানে হচ্ছে হ্যাঁ রাজার পুত, রাজার পুত্র, কিন্তু এটা বোঝাচ্ছে কি? একটি প্রদেশ বা একটি জায়গা, ভারতের একটি জায়গা। রাজার পুত অর্থে কিন্তু বসছে না এখানে। যেমন এটা পঙ্কজ, পঙ্কজ যেমন এটা এই অর্থে বসে নাই, বসে কি? তার নিজের অর্থে। যেমন রাজপুত বসছে কি? রাজপুত বলতেই তো আমরা মনে হয় যে রাজার পুত্র, রাজার ছেলে। আসলে কি সে রাজার ছেলে? না, রাজপুত মানে ভারতের ওই যে রাজপুত এলাকা, ওইটা। কিন্তু ওইটা না বসে বসেছে তার এলাকায় অর্থে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনটায় অন্তর্ভুক্ত করা হয়েছে? এটা কোনটায় অন্তর্ভুক্ত করা হয় নাই, এই নতুন বইয়ে, নতুন বইতে আগেরটাই আছে আর কি। সুহৃদয়বান ব্যাখ্যা দেয়, সুহৃদয়, হ্যাঁ কি? সুহৃদয়বানের ব্যাখ্যা আছে। সুহৃদয় মানে কি? সুন্দর হৃদয় যার, সুন্দর হৃদয় যার। এখন সুহৃদ বলতে সুন্দর হৃদয়,
যার বলতে অনেকজনকে বুঝতেছি না, একজন ব্যক্তিকে বুঝতেছি। দেখো তো আপু, সুরিত কই, যে ছেলেটা সুরিত, তার মানে কি একজনকে বোঝানো হইলে এটা কি বলতেছে, ব্যাস বাক্যের অর্থে অনুগামী না হয়ে এই যে এখানে পঙ্কজের মতো একটি জিনিসকে আসতেছে, বহু জিনিসকে আসতেছে না। সুন্দর হৃদয় যার, এটা উপপদ তৎপুরুষ সমাস। হ্যাঁ। আচ্ছা, এমপি3 বর্তমান বোর্ড বইয়ে নাই, হ্যাঁ ঠিক আছে। এখানে কি কোনো সমস্যা আছে নাকি, একটু দ্রুত জানাও, আমাদের সময় অনেক চলে গেছে, আমরা তো মূল টপিকে যেতে পারতেছি না এখনো। আচ্ছা, একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা, এখানে কি আরো কোনো সমস্যা হবে কিনা। এটা অনেক ইজি, এখানে কিন্তু তোমাদের কোনো সমস্যা থাকা চলবে না। আর এখান থেকে প্রশ্ন কিন্তু আসে মাঝে মাঝে, বিশেষ করে বিসিএস এ না আসলেও তোমাদের যে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিগুলো রয়েছে প্রাইমারি সহ, এইগুলাতে আসে। হ্যাঁ, জাতি বিশেষ, ওই যে সুমাইয়া আপু বলেছে জাতি বিশেষ, রাজপুত জাতি বিশেষ, জাতি বিশেষ। আচ্ছা, ক্লিয়ার কিনা একটু জানাও তো আমাকে, না আরো কোনো সমস্যা আছে, সমস্যা থাকলে কমেন্ট কর দ্রুত। ক্লিয়ার, এখন না পড়লে হবে না, আচ্ছা এখন না পড়লে হবে না, এটা বলা যাবে না, 1 বছর অবজারভেশনে রাখতে হবে, কোনো পরীক্ষায় আসে কিনা দেখতে হবে, তারপর আমরা কাটছাট করতে পারবো, এছাড়া করার উপায় নাই। আচ্ছা ক্লিয়ার, মাশাল্লাহ ক্লিয়ার। সাদিয়া আপু কি ক্লিয়ার তুমি? আচ্ছা, ক্লিয়ার কিনা একটু দ্রুত, আর কেউ নেই? একটু কমেন্ট করো না, আমি তো অপেক্ষা করতেছি। আচ্ছা, তাহলে এখানে একটু মুছে দিচ্ছি আমি। দ্রুত দ্রুত, সমস্যা থাকলে বলো, আমি কমেন্ট কি দেখতে পাচ্ছি না নাকি? কোথায় গেল তারা? মহাযাত্রা কি? মহাযাত্রা মানে হচ্ছে মৃত্যু যাত্রা। মহাযাত্রা মানে কি? মহাযাত্রা মানে হচ্ছে মৃত্যু। মহাযাত্রা বলতে কি বুঝাই আমরা? মৃত্যু। কিন্তু মহাযাত্রাকে বাংলায় কি হবে? মহাসমারোহে যাত্রা। এটা কি হয়? মহাসমারোহের যাত্রা না, মহাযাত্রা বললে কি সেই লোকটা মহাযাত্রায় চলে গিয়েছে। তাই এই মৃত্যু শব্দের অর্থ, মৃত্যু অর্থ ব্যবহার করি, কিন্তু বাংলায় আরেকটি অর্থ আসে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন দাদা তুমি রাখো, তুমি একটু বিশ্রামে থাকো, এটা পড়ো না। আচ্ছা তাহলে আহ, আমরা এটা মুছে দিচ্ছি, আশা করছি ক্লিয়ার। এখন আমরা 4-এ চলে যাব। আমাদের সবচেয়ে বেশি যে এখান থেকে প্রশ্ন আসে, এটা আমরা দ্বিতীয় ক্লাসে, পরের ক্লাসে আর আর বিশ্লেষণ ভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। নামটা কি? উৎস অনুসারে শব্দ। উৎস অনুসারে শব্দ কত প্রকার? এটা বারবার লিখতে হবে, বারবার লিখতে হবে, নয়তো ভুলে যাবা। উৎস অনুসারে শব্দ, যেহেতু এটা আমরা 5 লিখে অভ্যস্ত, আগে অনুসারে শব্দ। আমিও লিখে ফেলছি 5, আহা। 4 প্রকার। আচ্ছা এখন এটা দিই, আমরা 4 প্রকারে প্রথম যে প্রকারগুলো আমরা আলোচনা করব, এটা হচ্ছে তৎসম বা সংস্কৃত। সংস্কৃত, সংস্কৃত শব্দের অপর নাম কি? সংস্কৃত থেকে ভেঙে কি এসেছে? সংস্কৃত থেকে ভেঙে এসেছে তৎসম। তৎসম, তৎসমে আরেকটি সুন্দর রূপ হচ্ছে সাধু। আচ্ছা এই দুইটাই থাক, সাধু না লিখি। হ্যাঁ, অর্ধ তৎসম বাদ, গুড। 4 প্রকার। আচ্ছা তাহলে এখান থেকে আমরা দেখি, তারপর আরেকটা দেখি, এখানে 2 নম্বরটা লিখে ফেলি। 2 নম্বরে কি আছে? তৎসমের থেকে কি আসছে? ভেঙে তদ্ভব। আচ্ছা, তদ্ভব থেকে ভেঙে কি আসছে? এটা তদ্ভব থেকে ভেঙে আসে নাই, এই দুইটা এক, এই দুইটা এক জিনিস, আর পরের দুইটা হচ্ছে আরেক জিনিস, আরেকভাবে ভাঙা হয়েছে তাদেরকে। এটা হচ্ছে, নাম হচ্ছে দেশি, দেশি। এটা হচ্ছে বিদেশি, বিদেশি। তাদেরকে বলা হয়েছে কি? তাদেরকে বলা হয়েছে বহিরাগত, বহিরাগত। তাদেরকে বলা হয়েছে বহিরাগত। আর তাদেরকে বলা হয়েছে নিজস্ব, বাংলা ভাষার নিজস্ব, কিন্তু নিজস্ব, বাংলা ভাষার নিজস্ব। আর তারা হচ্ছে বহিরাগত। মূলত কিন্তু আমরাই বহিরাগত, কারণ আমরা এই দেশে আসছি, তারা এই দেশে আগে থেকে ছিল। 4 প্রকার, হ্যাঁ। তাহলে দেখি, সংস্কৃত শব্দ আমরা জানি, কিভাবে চিনবো? ওই আরেকটা তথ্য, তাহলে বলতো তদ্ভব শব্দ, বর্তমানে তদ্ভব শব্দ কত প্রকার, কত পার্সেন্ট তদ্ভব শব্দ আছে বর্তমানে? তদ্ভব শব্দ কত শতাংশ? শতাংশ বর্তমানে বাংলা ভাষায়, বাংলা ভাষায়, বাংলা ভাষায় তদ্ভব শব্দ কত শতাংশ? এটা যদি আমরা অপশন এরকম দেই, 60%, অপশন খ 65%, এরকম।
জুস্না, শ্রাদ্ধ, এগুলা কি শব্দ হবে? এগুলো বর্তমানে হয়ে যাবে তৎসম শব্দের পরেরটা কি আছে? তদ্ভব শব্দ। আচ্ছা, কত পার্সেন্ট? 25। আয়ানুর আপু 25 বলতেছে, 60 বলতেছে। বর্তমানে বাংলা ভাষায় তদ্ভব শব্দ কত পার্সেন্ট? আচ্ছা, এখন এটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে নাই, এই বইটাতে একটু দ্বন্দ্ব রেখেই দিয়েছে, উল্লেখ করে নাই। এই যে প্রিয়দর্শী আপু, হ্যাঁ, তাহলে আমরা যেহেতু এই অদর্শন শব্দ মানে কি? তদ্ভব শব্দ, মানে খাঁটি বাংলা শব্দ। তাহলে আমরা বলতে পারি বর্তমানে এই যে এই 65% হচ্ছে কি শব্দ? তদ্ভব শব্দ। এই 5% এসে এখানে যুক্ত হয়ে যাবে। বিদেশি 8%, হ্যাঁ, এই বিদেশি হচ্ছে 8%, আর দেশি ছিল 2%, আর এটা হচ্ছে 65%, আর এটা হচ্ছে 25%। এই হলো 100%। এগুলো তো বিগত সালের পরীক্ষায় এসেছে প্রশ্নগুলো। আচ্ছা, গুড। রাহাত আপু নতুন ভর্তি হয়ে ভালো করতেছে। শাইলা আপু, হ্যাঁ, আগে 60% ছিল। ধন্যবাদ। তাহলে আশা করছি এটাও ক্লিয়ার। এখন আমরা একটু সংস্কৃত শব্দ নিয়ে আলোচনা করি। সংস্কৃত শব্দ থেকে আসে মাঝে মাঝে পরীক্ষায়। যেমন সংস্কৃত মানেই বুঝি সংস্কৃত বা তদ্ভব, তৎসম অর্থ কি? তৎসম, তৎ মানে হচ্ছে তার, আর সম মানে হচ্ছে সমান, তার সমান। কার সমান? এই যে এই ব্যক্তির সমান, সংস্কৃত শব্দের সমান। আচ্ছা, তার সমান। তাহলে এই তৎসম শব্দগুলো আমাদের বাংলা শব্দ আমরা মানছি, কিন্তু এই শব্দগুলো কঠিন ছিল, কঠিন এখনো আছে। তারা হচ্ছে ভদ্র শব্দ, তারা হচ্ছে গুরুগম্ভীর শব্দ, তারা হচ্ছে অপরিবর্তনীয় শব্দ, তাদেরকে পরিবর্তন করা যায় না। এখন তদ্ভব, হ্যাঁ হ্যাঁ, যুগ হলো, তাদেরকে পরিবর্তন করা যায় না। তাহলে আমরা কিভাবে চিনবো? এগুলোর অনেক অনেক টেকনিক তোমরা জানো, এগুলো আমরা শেয়ার করছি না, কারণ এই প্রায় 10 থেকে 15টার ধরনের টেকনিক আছে। এত তো টেকনিক আমরা শেয়ার করব না। আমরা কয়েকটি উদাহরণ দিয়ে আমরা চলে যাব অপরটাই। যেমন আমরা যদি এখানে দেখি, দেখো তো আপু কিভাবে চিনবো? এই দেখো, ভারী কোন শব্দ বলো তো? ভারী কোন শব্দ? সংস্কৃত শব্দ ভারী কোন শব্দ? অপশন দিচ্ছি আমরা, তৎসম, আর এখানে দিচ্ছি তদ্ভব। ভারী কোন শব্দ? বলেন বলেন প্লিজ, কোনটা? সাদিয়া আপু আরেকবার বলো, প্রশ্নটা দেখি নাই। ভারী কোন শব্দ? তৎসম। দ্রুত, আমরা সময় নষ্ট হচ্ছে, 51 বেজে গেছে। আচ্ছা, ভারী কোন শব্দ? আচ্ছা, ঠিক আছে, উত্তরটা নিয়ে নিচ্ছি। আর কমেন্ট আসতেছে না। ও ও টেকনিক, টেকনিক, অনেক টেকনিক পাবা বোন। আচ্ছা, কয়েকটা বলবো না, সমস্যা নেই, কয়েকটা বলবো না। 1.5 লাখ তৎসম শব্দের মাঝে কেমনে বুঝিব? হ্যাঁ, আচ্ছা, এই যে এত এত তৎসম শব্দ আছে আসলে বাংলা ভাষায় প্রায় 3 লক্ষের উপরে শব্দ আছে, 3 লক্ষ উপরে শব্দ আছে। অভিধানে প্রায় 2 লক্ষ শব্দ আছে। এখন সব শব্দতে তৎসম শব্দ মনে রাখা বা দেখলেই বোঝা যায় তৎসম শব্দ কোন জিনিসটা। শেয়ার না করে শিখবো কেমনে? আচ্ছা, আসলে এটা সহজ জিনিস, এখন এই ক্লাসে না, অন্য ক্লাসে শেয়ার করবো না। তাহলে আমরা কয়েকটা শেয়ার করতেছি, সমস্যা নাই। দেখো, যে এইটাই দেখো, তোমরা ভুল করতেছো, এই যে এখানে ভুল করেছো। পাবো আমি, আচ্ছা, এখানেই পাবা, আমি দিব তোমাদেরকে। এই যে তৎসম, এখানে ভুল করেছো। বাড়ি কোন শব্দ হবে? বাড়ির কঠিন রূপ কি দেখো তো। আমি একটু একটু সহজ করি তাহলে তোমাদেরকে। যেমন তৎসম, তদ্ভব, এই যে দেখো, এটা কি বলবা? এটা কি? ভবন বলো না? ভবন বা গৃহ বলো না? গৃহ, আলয় বলো না তোমরা? তাই আলো, এগুলো কি সহজ না কঠিন বলো তো? এগুলো কঠিন, এগুলো হচ্ছে কঠিন শব্দ। আর সহজ রূপ কি? এই দেখো, বাড়ি বলো না? আচ্ছা, বাড়ি, তাহলে এটা কি সহজ রূপ? তাই তদ্ভব মানে হচ্ছে সহজ রূপ, এটা হচ্ছে সহজ রূপ, মানে এটা উচ্চারণে গাঢ়তা কম। আর দেখো, এগুলা কিরকম কঠিন কঠিন মনে হচ্ছে, এরকম শব্দ যদি দেখো তাহলে কি এটা কঠিন না শব্দ? এখন যদি তোমাকে জীবন কোন শব্দ বলো তো?
জীবন কোন শব্দ? অপশন দিচ্ছি, যে সংস্কৃত, মানে সংস্কৃত বলি না, তৎসম না তদ্ভব, না তদ্ভব। দ্রুত দ্রুত বলো, এটা কিন্তু বিগত সালের প্রশ্ন। জীবন কোন শব্দ? আচ্ছা ঠিক আছে, কয়েকটা দিক দেব। জীবন কোন শব্দ? আচ্ছা গুড। মেঘলা জান্নাত খ, তৎসম, সহজ জিনিস হলে তদ্ভব। হ্যাঁ, সহজ জিনিস হলে কিন্তু তদ্ভব। জীবন সহজ না কঠিন? জীবন জিনিসটা কি? জীবন মানে হচ্ছে পেস, জীবন মানে কঠিন, তাহলে সহজটা কি? সহজটা তোমরা জানো, জীবনের সহজ হচ্ছে জান। জান, জানটা মাইরা কামটা করতেছি, জানটা মাইরা খাইটা খাওয়াইতাছি কোন এলাকায়, তো জান, জীবনের সহজ রূপ হচ্ছে জান, যদি আমরা এটা আঞ্চলিক ভাষায় আর কি। তাহলে জীবন কি সংস্কৃত শব্দ, জীবন সংস্কৃত শব্দ, কঠিন। হ্যাঁ আচ্ছা, তেমনি ভাবে আরো যদি আমরা শেয়ার করি, দেখো তো, হস্ত কঠিন না? হস্ত কি কঠিন? সহজটা কি? হাত, হাত। তেমনি ভাবে মস্তক, মস্তক কি কঠিন? মস্তক কঠিন। সহজটা কি? মাথা, মাথা। কঠিন জিনিস আর সহজ জিনিস, তো এইরকম কিছু রূপ আছে। আচ্ছা হ্যাঁ, বাংলা না, জীবন বাংলা না। আচ্ছা তাহলে এখানে মোটামুটি ক্লিয়ার। আরে আরো কিছু বলতেছি আমরা, কিভাবে চিনবা। আচ্ছা, যেমন মনে করো, আমরা তো জানি যে যে শব্দে কি থাকবে সবসময় সারা জীবন, ক্ষীয় থাকবে, ক্ষীয় থাকবে, মূর্ধন্য থাকবে, রিকার থাকবে, র‍্যাপ থাকবে, ওই যে এই র‍্যাপ থাকবে, রফলা থাকবে। আচ্ছা, তারপর যুক্ত বর্ণ থাকবে, যুক্ত বর্ণগুলো একটু দেখে নিতে হবে তোমাদেরকে। হ্যাঁ, যুক্ত বর্ণ থাকবে, যুক্ত বর্ণ। তারপর কি, রফলা লিখছি, যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ থাকবে, যুক্ত বর্ণ থাকবে। যুক্ত বর্ণের ভিতরে কিন্তু যুক্ত বর্ণ যুক্ত শব্দগুলো কিন্তু ভিতরে মূর্ধন্য ষ আর মূর্ধন্য এগুলো থাকে, তদ্ভব। সকল যুক্ত বর্ণ না, সকল যুক্ত বর্ণ না। যেমন অর্ধ তৎসম যুক্ত যুক্ত বর্ণ রয়েছে, যেমন বৈষ্টম, বৈষ্টম, বৈষ্ণব থেকে এসেছে কি বৈষ্টম, তাহলে এই যুক্ত বর্ণ হবে না। সকল, এটা আমরা বুঝতেছি ওইটা থেকে এটা এসেছে, তখন কিন্তু হবে না। সকল যুক্ত বর্ণ না, যুক্ত বর্ণ প্রায় 200-র উপরে আছে। আচ্ছা, তো ইত্যাদি অনেক আছে। দিক, দিকের সকল নামে কিন্তু, দিকের সকল নামে কি? দিকের সকল নামই তৎসম। তেমনি খণ্ডত্বযুক্ত সকল শব্দ, খণ্ডত্ব শব্দ মাত্র 3-4টা শব্দ বাদে, খণ্ডত্বযুক্ত সকল শব্দ কি? সকল শব্দই হচ্ছে তৎসম। যেমন যে পিজ্জা বলা হয়, পিজ্জা খণ্ডত্ব আছে, এটা ইতালি শব্দ, এটা হবে না। আরো রয়েছে তোমার হঠাৎ, হঠাৎ কিন্তু সংস্কৃত শব্দ। বিজলি কোন শব্দ এই মুহূর্তে জানা দরকার? বিজলি সংস্কৃত শব্দ আপু, বিজলি সংস্কৃত শব্দ। কঠিন জিনিস না? বিজলির কোন বাংলা রূপ নেই এখানে, কিন্তু আজ কারেন্ট বলি, কারেন্ট কিন্তু বাংলা রূপ নেই, কারেন্ট কিন্তু ইংরেজি শব্দ, এটা হচ্ছে সম্প্রীতি, সম্প্রতি, কিন্তু এটা আমরা কারেন্ট অর্থে ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, তারপর এখানে দেখি আরো কি আছে, দেখি আমরা শেয়ার করি। দিক কয়টা? দিক, যেমন আমরা যদি একটু দিক দেখি, দিক কয়টা তোমরা বলো তো, দিক কয়টা? দিক কতটি? অপশন ক 4টি, অপশন খ 7টি, অপশন গ 10টি। কয়টা দিক আছে ভাইয়া? খিদে কি শব্দ ভাই? হ্যাঁ, খিদে অর্ধ তৎসম শব্দ, খিদে অর্ধ তৎসম শব্দ। ক্ষুধা বললে তৎসম শব্দ, কারণ কি দেখো তো, ক্ষুধাটাকে একটু ব্যঙ্গ করা হয়েছে। আচ্ছা, দিক কয়টি? আচ্ছা, প্রিয়দর্শী আপু 10টি, 9টি পক্ষ 10 দিক। আচ্ছা, 8টি পক্ষ, 8টি পক্ষ না, 8টি পক্ষ তো 3 8 24, এক পক্ষ 3 ঘন্টা। আচ্ছা গুড, 10 দিক। হ্যাঁ, এই 10 দিকে সকল শব্দই কিন্তু তৎসম শব্দ। এত সময় নেওয়া যাবে না আমাদের তৎসম শব্দে। দিকগুলো দেখি, আমরা তো দিকগুলো জানি, দিকগুলো তো মনেও থাকে না এগুলো। যে এই দেখো আমরা কি এঁকে ফেলেছি, এটা কি উত্তর, এটা কি দক্ষিণ, এটা কি পশ্চিম, পশ্চিম, এটা কি পূর্ব। এই জায়গাটা তো কে না জানে, কে না জানে, তাই না? সূর্য উঠে কোন দিক দিয়ে? আমরা জানি ঈশান কোণে সূর্য উঠে, ছোট সময় পড়েছিলাম আমরা ঈশান। তাহলে
এই যে এখানে ঈশান হবে, ঈশান কোন এটা, তো ঈশানের বিপরীত কি হবে? নৈরিত। নৈরিত, নৈরিত বানানোর কি পরীক্ষা আসে? নৈরিত, এই যে নৈরিত মানে এইভাবে। আচ্ছা, তারপর দক্ষিণে আমরা লিখেছি, এই যে এখানে কি থাকে? বায়ু থাকে। উত্তর দিকে কি বয়? বাতাস বয়, মানে বায়ু থাকে। দক্ষিণ দিকে কি থাকে? সবসময় ঘর, ঘূর্ণিঝড় টুর্ণিঝড় যা কিছু আছে, অগ্নি কুণ্ডলে এগুলো থাকে, অগ্নি অগ্নি থাকে। তাহলে কয়টা হয়ে গেল? 8টা। তো উপরটার নাম কি? ঊর্ধ্ব। উপরটার নাম কি? ঊর্ধ্ব। ঊর্ধ্ব দিক, ঊর্ধ্ব মানে উপরে, আর অধ মানে কি? নিচে, পাতাল। অধ, অধ বিসর্গও দেয় অনেক সময়, তো না দিলেও সমস্যা নাই। অধ, এই 10 দিক। তড়িৎ, তড়িৎ বললাম না, সকল খণ্ডত যুক্ত শব্দ কি? ওই কয়েকটি শব্দ বাদে, সকল বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎটা চলে গেল। এখানে জ্বর হচ্ছে, তো আবহাওয়া খুব খারাপ। আচ্ছা, দেখা যাচ্ছে কিনা, দেখেন তো দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু জানান তো আমাকে। কারেন্ট চলে গেছে, হ্যাঁ কারেন্ট চলে গেছে, মাশাআল্লাহ আবার চলে আসছে। দেখেন তো ঠিক আছে কিনা। আচ্ছা, দেখা যাবে, দেখা যাবে, বিদ্যুৎ আসছে এখন, দেখা গেলেই আপনারা লাইভে এখনো আসি। তো আমরা আর 2টি শব্দ বুঝছেন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝে দিচ্ছি। এখানে আজকে একটু বিদ্যুৎ সমস্যা হতেই পারে, কারণ দিনের অবস্থা তো ভালো না। আপনারা এই পর্যন্ত নোট রাখবেন, এই পর্যন্ত নোট রাখবেন। পরবর্তী ক্লাসে আমরা শব্দ 2 আলোচনা করব, বিদেশি শব্দ আর দ্বিরুক্ত শব্দ, বিদেশি আর দ্বিরুক্ত শব্দ আলোচনা করব। দেখি, আচ্ছা তাহলে কি আমরা শেষ করে দিচ্ছি, আমরা শেষ করে দিচ্ছি আজকের মতো। কে কে আছেন? এই যে আবার বিদ্যুৎ চলে আসছে, দেখি তাহলে। আচ্ছা, আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। দেখুন একটু কমেন্ট করেন তো, কমেন্ট দেখা যাচ্ছে না, একটু কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কমেন্ট দেখতে পাচ্ছি না, হয়তো কোনো সমস্যা হয়েছে। আমরা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আপনারা নোট করবেন, শেয়ার করবেন, পরে আবার আমরা পরবর্তী ক্লাসে আমরা এটা অ্যাড করব।